নির্বাচনের মাধ্যমে সকল সমস্যার সমাধানের আশা বিএনপির, মানা হবে না সংসদের সার্বভৌমত্ব বিরোধী কোনো আদেশ, নেতাদের মন্তব্য। রাজধানীতে ধানের শীষের পক্ষে মিছিল। বিএনপির চাপে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিযোগ জামায়াতের জুলাই সনদকে নিয়ে অনেক কিছু অস্পষ্ট, বাস্তবায়ন নিয়ে সন্দিহান এনসিপি। আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক বলেছেন প্রধান উপদেষ্টা। দিলেন ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা। জুলাই সনদ নিয়ে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। বললেন নির্বাচন পেছানোর সুযোগ কম। পেঁয়াজের বাজার এখনো চড়া, ফের বাড়তি সব ধরনের সবজির দাম। স্থিতিশীল মুরগির বাজার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোনো আদেশকে দলটি প্রশ্রয় দেবে না, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক মহলে উদ্ভাবিত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাশির আহমেদের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা, অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজে নারীর সম অধিকার নষ্ট করতে একটি দল নারীর কর্মঘণ্টা নিয়ে রাজনীতি করছে। অভিযোগ করেন, এটি নারীর ভাগ্য ও অধিকার খর্ব করার পরিকল্পনা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেই জন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদ যেসব প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে তা পালন করতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ। তার বাইরে কোনো প্রস্তাব জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে জুলাই সনদ সহ রাজনৈতিক মহলে উদ্ভূত সকল সমস্যার সমাধান নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে, শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে করার কোনো সুযোগ নেই। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দুপুরে নির্বাচনী মিছিল পূর্ব বক্তব্যে তিনি বলেন, জাতীয় সমস্যা প্রাধান্য না দেওয়াতেই গুপ্ত পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। দুচোখের দৃষ্টি যতদূর যায় ততদূর একই আওয়াজ, ধানের শীষ এবং ইশরাক হোসেন। গণমানুষের জোয়ার ঢাকা ৬ আসনের। দলীয় মনোনয়নের আনুষ্ঠানিক প্রচারণা এটি প্রথম। শুক্রবার দুপুরে গোপীবাগ থেকে শুরু হয় নির্বাচনী এ মিছিল, যেই মিছিলে অংশ নেন ছোট শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা। সবার একটাই প্রত্যাশা, বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হবেন গণমানুষের নেতা ইশরাক হোসেন। বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে
জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক ভাইকে বিপুল ভোটে জয়লাভ করবে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক ভাইকে। উনি সবসময় ছিলেন আমাদের সুখে দুঃখে, সবসময় ওনাকে পাই এবং ওনার যে আমলনামা সেটা আমাদের উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। জনমানুষের নেতা হিসাবে এখানে পরিচিত হয়েছে, জনগণ তাকে বিপদ আপদে কাছে পায়। মিছিলে অংশ নেয়া তরুণ ও নারীদের প্রত্যাশা একটু বেশিই। বলছেন, নারীদের নিরাপত্তা এবং নিরাপদ নগরী গড়তে স্বৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলা নেতা ইশরাকেই বিশ্বাস তাদের। ইশরাক ভাই যে আমাদের তরুণদের প্রথম যারা ভোট দিবে, ঠিক আছে, তাদের হচ্ছে প্রথম চয়েস হচ্ছে ইশরাক ভাই, কারণ তাদের সমবয়সী হচ্ছে সেই ইশরাক ভাই। আমি মনে করি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 28 না 30,000 ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ জুন 6 থেকে পাস করবে। এর আগে মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ইশরাক হোসেন বলেন, জাতীয় সমস্যা সমাধান না করে ব্যক্তিগত সমস্যাকে প্রাধান্য দেয় পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার আবারও চেষ্টা করছে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাই না। নির্বাচিত হলে অপরাধমুক্ত সমাজ গড়া সহ 3 দফা কাজ অগ্রাধিকার দেবেন বলেও নাগরিকদের প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। ক্ষমতার জন্য লড়াই করছি না আমরা, সেইটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না। সকল চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। মিছিলটি গোপীবাগ থেকে শুরু হয়ে দয়াগঞ্জ, ধূপখোলা, কাঠেরপুল, সূত্রাপুর, লক্ষ্মীবাজার, টিপু সুলতান রোড হয়ে জয়কালী মন্দিরে গিয়ে শেষ হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিকে জেতাতে সাজানো নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে সরকার, অভিযোগ করেছেন জামায়াতের ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াত নেতৃত্বাধীন 8 দলের ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির চাপে নতি স্বীকার করে প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আলাদা দিনে গণভোট দাবি করে তিনি বলেন, একই দিনে হলে গণভোটের কোনো গুরুত্বই থাকবে না। ডাক্তার তাহের বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অন্যায় চাপের নতি স্বীকার করবেন না মনে হয়েছিল, অথচ একটি দলের সাথে কম্প্রোমাইজ করে সংস্কার কমিশনের প্রস্তাবে পরিবর্তন করেছেন। এতে জনগণ হতাশ হয়েছে। বলেন, গণভোটে 4টি পয়েন্ট এনে জটিলতা সৃষ্টি করেছেন, যা জনগণ বুঝবে না। কোন দল ক্ষমতায় গিয়ে সংস্কার না মানলে কিছু করার থাকবে না। প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতা নেই বলে মনে করেন 8 দল। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই জামায়াত নেতা। গণভোট যদি একই দিনে হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে না সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার স্বমার্কায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি, এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এই সরকার একটি দলকে ক্ষমতা আনার জন্যে জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ক্ষমতাবানরা তা তাদের মতো করে ব্যবহার করতে পারবে। এই সনদে অস্পষ্টতা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিকেলে এনসিপির নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আক্তার হোসেন বলেন, জুলাই সনদ নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া হবে তা পরিষ্কার করার আহ্বান জানান। এদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সরকার গণভোট প্রশ্নে যে প্যাকেজ তৈরি করেছে সেই অস্পষ্টতা সংশোধন না করলে জুলাই সনদে সই করবে না এনসিপি। বলেন, আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি জুলাই সনদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রক্রিয়া মেজরিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা
তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারে, এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এবং নির্বাচন কমিশন পরবর্তী সময়ে দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেওয়ায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে চায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, কয়েক কোটি তরুণ তরুণী তাদের প্রথম ভোট দিতে যাচ্ছে, কারণ দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের সময় 3টি কারচুপির নির্বাচনে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ হয়নি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আঞ্চলিক সিকিউরিটি কনক্লেভে অংশ নিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী 19 ও 20 নভেম্বর অনুষ্ঠিতব্য 7ম NSA স্তরের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডক্টর খলিল। অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি সার্ককে পুনর্জীবিত করার চেষ্টাও চলছে। ডক্টর খলিলুর রহমানের এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নয়াদিল্লিতে CSC বৈঠকে তার অংশগ্রহণ আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। জুলাই সনদ এবং বাস্তবায়ন আদেশের নানা ত্রুটি থাকলেও এই নিয়ে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পেছনে নির্বাচনী রাজনীতি দেখছেন বিশ্লেষকরা। বলছেন, এর ফলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ কম। তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের সুযোগ রয়েছে বলেও মনে করেন কেউ কেউ। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর নানা দাবি এবং পরস্পর বিরোধী অবস্থান ও মতবিরোধের মধ্যেই বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে সরকার। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতেও ছিল সমালোচনার সুর। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ নিয়ে সরকারের কিছু ব্যর্থতা আছে, তবে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা নির্বাচনের আগে রাজনৈতিক দর কষাকষির কৌশল মাত্র। আপনি যে 4টা কোশ্চেন দিয়েছেন, এলিট থেকে মধ্যবিত্ত তারা হয়তো বুঝতে পারবে, আপামর জনতার কাছে এটা অত্যন্ত জটিল একটা প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে জুলাই কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে রিলিভেন্ট রাখার জন্য এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত আছে, তারা অন্য কিছু নয় তারা। এবং এই বিভেদের মাধ্যমে তারা কিছু উইন করতে চায়, বার্গেনিং ক্ষমতাটা বাড়াচ্ছে, জনগণকে মোটিভেট করছে, নিজেকে আওয়াজ দিচ্ছে, জনগণকে চাঙ্গা রাখছে তার পক্ষে, এই কাজটাই করছে। আমার কাছে মনে হয় না নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা আছে। আমি এখনও মনে করি যে যেহেতু প্রধান উপদেষ্টা বারবারই বলে যাচ্ছেন, এটা খুবই রেয়ার হবে, এটা আশ্চর্যজনক হবে যদি নির্বাচন কোনো কারণে পিছিয়ে যায়। এই আদেশের ফলে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন দেশের সর্বোচ্চ আদালতের এই আইনজীবী। প্রেসিডেন্টস অর্ডার, এইটার ইতিহাস 72-এর এবং 73-এর 6ই মার্চ শেষ হয়ে গেছে। এরপর থেকে সংসদে আইন প্রণয়ন হতো, 2 সংসদ অধিবেশনের গ্যাপ পিরিয়ডে জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবে, এবং সেটাও আমাদের সংবিধানের অনুচ্ছেদ 93 অনুযায়ী, এবং সেখানে উনি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে না যেটা সংবিধানে নেই। তো সুতরাং এই আদেশটা কি বুঝে এনারা দিলেন, এটা যদি কেউ আদালতে প্রশ্ন উত্থাপন করে, এর ভবিষ্যৎ খুব মুশকিল। বর্তমান সংবিধানে কোনো গণভোট নেই, এবং বর্তমান সংবিধানই আমাদের পালন করতে হবে, কারণ এই ইউনূস সাহেবের সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে। জুলাই সনদ নিয়ে তৈরি এসব জটিলতায় কোনো কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।
পেঁয়াজের দাম এখনও চড়া। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা। বিক্রেতারা সরবরাহ কমে যাওয়ার অজুহাত দিলেও ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামও বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর মুরগির দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম এখনও চড়া। রিপোর্ট শুভ মাহফুজের। গেল সপ্তাহে বেড়ে যাওয়া পেঁয়াজের ঝাঁজ এখনো কমেনি। 70 থেকে 80 টাকার পেঁয়াজ মাত্র কয়েকদিনের ব্যবধানে বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। আগে ছিল 75 টাকা এবং মাথা ছিল 80 টাকা, আর এখন হলো 105 টাকা 6 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বাড়ার কারণে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে তো প্রচুর পেঁয়াজ দেখা যাইতেছে, আসলে যে ঘেরা যায় এটা তো বোঝা যাইতেছে না। আমরা হয়েছি আসলে জিম্মি। এক সপ্তাহ ব্যবধানে যদি 1 কেজি পেঁয়াজের দাম বাড়ে আপনার 35 টাকা 40 টাকা, তো আমাদের উপায় কি? বেড়েছে সবজির দামও। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। 30 টাকা 40 টাকা করে ফুলকপি, বাঁধাকপি বেচি 40 করে। আজকে ওই বাঁধাকপি বেচা লাগে 60 টাকা 50 টাকা করে। গত সপ্তাহে প্রতিটা কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তি। না, কমে নাই, বাড়তি আছে। সিমের কেজি নিয়েছিলাম 40 টাকা, এখন দেখি 60 টাকা 70 টাকা এরকম দাম। এদিকে মাছের দামও চড়া। সরবরাহ নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও দাম সাধারণের নাগালের বাইরে। 1 কেজি সাইজের মাছ, চাঁদপুরের মাছ যেগুলো এগুলো বিক্রি করতেছি 250, আর যেগুলো 800 গ্রাম সাইজের মাছ এগুলো 800 750 এগুলো 2500 টাকা কেজি। চিংড়ি মাছ আপনার 700 টাকা কেজি হলে ঠিক আছে, 800 টাকা বলে। বাজারে আসছি 2 ঘন্টা যাবত ঘুরতেছি যে কোন মাছটা কতটা কিনতে পারবো, কিন্তু আগের চেয়ে তুলনায় দামটা একটু বেশি। মুরগির দাম মোটামুটি স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার 160 থেকে 170 টাকা, সোনালী 260 থেকে 270, লেয়ার 300 আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আমান বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন যথাসময়ে হবে বলেও বলেছেন। এই নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। এদিকে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সেখানেও ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে বলে তিনি উল্লেখ করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে দেশটি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ। যদি কেউ চক্রান্ত করতে চায়, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায়, তাকে আপনারা প্রতিরোধ করবেন এবং কোনো বাধাই নির্বাচন বন্ধ করতে পারবে না। এক ফ্যাসিস্টের বদলে জনগণ আর কোনো জবরদস্তিমূলক শাসন সহ্য করবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের 1 দশক পূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীতে মাথাল মিছিল ও সমাবেশের আয়োজন করে দলটি। মিছিল শেষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হয় সমাবেশে দলের নেতা জোনায়েদ সাকি বলেন, দেশে ফ্যাসিস্ট আমলের বিভাজনের রাজনীতির মতোই অনেকে নানাভাবে বিভাজন তৈরি করে আবারও জবরদস্তিমূলক শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে কেউ মেনে নেবে না। এছাড়া শুধু ধনীদের কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনার বদলে আপামর জনসাধারণের অর্থনৈতিক মুক্তির পরিকল্পনা মাথায় রেখে অর্থনীতি গড়ে তোলার দাবি জানান তিনি। একদল ওই ঘৃণা বিভাজন এবং ট্যাগিং এর পলিটিক্স করে তারা আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এক ফাঁসিবাদের বদলে অন্য কোনো জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। কাগজে কলমে নয়,
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে দৃশ্যমান, এমন মন্তব্য করেছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন আন্দোলনের নেতাকর্মীরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধনে এমন দাবি জানান লালমনিরহাট জেলা সমিতি সহ তিস্তা আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। এ সময় আলোচকরা দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। দেশের উত্তরাঞ্চলের নাগরিকদের নানামুখী দাবির কথা জানানো হয়। বলেন, তিস্তা শুধু নদী নয়, দেশের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতির চালিকা শক্তি। তিস্তা নদী উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। অথচ ভারতের একতরফা পানি প্রত্যাহার, বাঁধ নির্মাণ এবং নদী ভরাটের কারণে তিস্তা আজ বিলুপ্তির পথে। তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার প্রধান পৃষ্ঠপোষক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানা থেকে ৩৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানার সন্ধান পায় পুলিশ। অভিযান থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ই নভেম্বর ঘিরে দেশব্যাপী নাশকতা তৈরির চেষ্টার এই কারখানায় ককটেল তৈরি করে আসছিল। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত ককটেলগুলোকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালাচ্ছে। রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে রাজধানী ঢাকায় এসে মরলেন ২৬ টুকরা হয়ে। পাওনা টাকা আদায়ে ঢাকা এসে খুন হন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক, এমন দাবি পরিবারের। আর মামলায় আসামি করা হয়েছে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জারেজকে। তার সাথেই ঢাকা এসেছিলেন আশরাফুল। ঘটনার পর থেকেই লাপাত্তা জারেজ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে ড্রাম থেকে উদ্ধার করা হয় আশরাফুলের ২৬ খণ্ড হওয়া লাশ। আরও বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এতগুলো টুকরা করেন আল্লাহ, ২৬ টুকরা করছে আল্লাহ। একটা ভাইকে এইরকম হত্যা দেখতে নিজের কেমন লাগে। ৪ বোনের একমাত্র ভাই আশরাফুল হক, তার নির্মম হত্যাকাণ্ডে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যারা আমার ভাইকে এমন টুকরা টুকরা করে হত্যা করছে, তাদের আমি এইভাবে টুকরা টুকরা হত্যা দেখতে চাই আল্লাহ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার করা হয় নীল রঙের দুটি ড্রাম। ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে পরিচয় বের করে সিআইডি। ৩ দিন আগে অসুস্থ বাবাকে রংপুরের একটি হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসেন আশরাফুল হক। এরপর থেকে স্ত্রী লাকি বেগম আশরাফুলকে ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করতেন। শেষ কথায় আশরাফুল তার ছেলে মেয়ের খোঁজ নিয়েছিলেন। আমার বোন জামাই, আমার বোনের স্বামী হয়, ভাই দুটো ইতিম বাচ্চা আছে, ছোট ছোট ভাই। বাচ্চা গিলে আর কি হবে? আমার বন্ধুর সাথে আসছিল জারেজ নাকি। ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় থানায় যান লাকি বেগম। জানতে পারেন তার স্বামীকে ২৬ টুকরা করা হয়েছে। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ। আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন। ৫ ওয়াক্ত নামাজি আশরাফুলের শত্রু থাকতে পারে তা মানতে পারছে না পরিবারের সদস্যরা। আমার শুধু একটাই ভাই, আমরা ৪ বোন। ভাইয়ের ছোট ছেলে আছে একটা, ৭-৮ বছর হবে, আর মেয়ে একটা ১১-১২ বছর হবে, আর আমার ভাবি আছে, ওদের কি হবে আল্লাহ। আমার ভাইয়ের আশরাফুল খুনের রহস্য উদ্ঘাটন ও আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে মরণ নেশা নিকোটিন পাউচ উৎপাদনে কারখানার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। একে সরকারের চরম স্ববিরোধী উদ্যোগ বলে মনে করছেন নীতি বিশ্লেষকরা। তারা বলছেন, একটি কুচক্রী মহল অনৈতিক প্রভাব বিস্তার করে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, আর এমন সিদ্ধান্ত নতুন প্রজন্মকে মেধাশূন্য করবে বলে শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর আরেকটি রিপোর্টে। তামাকের ক্ষতি মেইনলি যেটা হয়, ক্যান্সার তো এটা তো সবাই জানে, লাংসের ক্ষতি হয়, হার্টবিট ফাস্ট হয়ে যায়, তারপর আপনার এছাড়া আরও কত ক্ষতি আছে, এখন সবগুলা তো আর গুনে গুনে শেষ করতে পারবো না। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওমর ফারুকের মতো শামীম আর টুম্পাও জানেন তামাক সেবনের ভয়াবহ পরিণতি। তাদের মতো রিকশা চালক কবির আর শাহাদাত ওসমানও জানেন প্রাণঘাতী এই নেশার কুফল। তবুও মানেন না কেন? এটা খাওয়া ধরলে সহজে আগে ছাড়াও যায় না, আস্তে আস্তে চেষ্টা করলে ছাইড়া দিন না। আমি চাই না যে অন্য কেউ খাক, কারণ আমি নিজে খাই, এটা তো ক্ষতিকর। টোবাকো এটলাসের এক প্রতিবেদনে দেখা যায়, দেশে প্রতি বছর 1,61,000-এর বেশি মানুষ মারা যায় শুধু তামাকজনিত রোগে, যা প্রতিদিন গড়ে প্রায় 441 জন, যেখানে প্রতি বছরে এর চিকিৎসা ব্যয় যোগাতেই দরিদ্র হতে হয় প্রায় 4 লাখ মানুষকে। সরকার হিসেবে এই খাত থেকে 2024-25 অর্থ বছরে 40,000 কোটি টাকা রাজস্ব আয় দেখানো হলেও এর স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি, প্রায় 86,000 কোটি টাকা। এর গোপনে যে আরেকটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, অলক্ষ্যে একটা ধস নামছে, সেটি হচ্ছে আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, যাদেরকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে ক্যাশ করতে চাই, যারা আমাদের আজকে এবং আগামীকে নেতৃত্ব দিবে, তাদের মেধাশক্তি কিন্তু কমে যায় এই টোবাকোর কারণে। তবে এবার আরও বেশি উদ্বেগ বাড়াচ্ছে নিকোটিন পাউচ নামের নতুন নেশার। ধোঁয়াবিহীন এই নিকোটিনে সাধারণ সিগারেটের কয়েক গুণ বেশি ক্ষতি হয়, মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই নিকোটিনের কারণে আমাদের যে রক্ত সংবহনের যে নালীগুলো আছে, এগুলো কিন্তু চিকন হয়ে যায়, এবং এগুলো দিয়ে তখন কিন্তু অক্সিজেন তার জায়গায় পৌঁছাতে পারে না, অর্থাৎ ব্রেন সেলে যেতে পারছে না। যদি সেটি না যেতে পারে, তাহলে সেটি তো আস্তে আস্তে মৃত হয়ে যাবে। মৃত কোষ আমাকে কি উদ্দীপনা দিবে, আমার তরুণকে কি উদ্দীপনা দিবে, রাষ্ট্রকে কি দিবে তখন? সেক্ষেত্রে আমি তো মনে করি এটি গভীর ষড়যন্ত্র। এরই মধ্যে সরকার নিকোটিন উৎপাদনে দিয়েছে কড়া নিষেধাজ্ঞা। তবুও কেন বিদেশি তামাক উৎপাদন প্রতিষ্ঠান ফিলিপ মরিসকে কারখানা স্থাপনের অনুমতি? প্রশ্ন ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কাছে। আমাদের কারেন্ট যে লিগ্যাল কাঠামো এবং ফ্রেমওয়ার্ক আছে বা রুলস অফ বিজনেস আছে, সেখানে আসলে এই বিজনেসকে আমাদের না করার মতো তেমন কোনো ভ্যালিড আমাদের আসলে অপরচুনিটি বা অপশন নেই। চিফ অ্যাডভাইজার অফিস থেকে আসলে আমাদেরকে ওই দিক নির্দেশনা দিয়েছিল, যাতে করে আসলে আমরা প্রপার হোলিস্টিক একটা অ্যাসেসমেন্ট করে তারপরেই আমরা সিদ্ধান্তটা নিই। তো সেই সিদ্ধান্তটা আসলে আমরা প্রপার অ্যাসেসমেন্টের পরেই করেছি। তবে সরকারের এমন উদ্যোগকে স্ববিরোধী উল্লেখ করে জনস্বাস্থ্য বিবেচনায় এই নীতি থেকে বেরিয়ে আসার তাগিদ নীতি বিশ্লেষকদের। নিকোটিন পাউচ বলি বা এই ধরনের কারখানা যেন না হয়, সে ব্যাপারে একটা নির্দেশনা আছে। সেই প্রেক্ষিতে কিভাবে এই যে বিডা বেজা বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে তারা ফিলিপ মরিসকে একটা কারখানা স্থাপনের অনুমতি দিল, এটা তো অ্যাকচুয়ালি সরকারের মধ্যেই চরম স্ববিরোধিতা। জনস্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার নীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ারও পরামর্শ এই বিশ্লেষকের। সরকারি নানা নীতি কাঠামোতেও একটি প্রজন্মকে যখন তামাকের ভয়াবহ করাল গ্রাস থেকে থামানো যায়নি, ঠিক তখনই ধোঁয়াবিহীন নিকোটিন পাউচ নামে মরণ নেশার কারখানার সরকারি অনুমোদনকে নেতিবাচকভাবেই দেখছেন সচেতন মহল। তাই বিশেষজ্ঞরা বলছেন, সরকারি আইন শুধু কেতাবে নয়, এটি যদি বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তী আরও একটি প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনের মাধ্যমে সকল সমস্যা সমাধানের আশা বিএনপির, মানা হবে না সংসদের সার্বভৌমত্ব বিরোধী কোনো আদেশ, নেতাদের মন্তব্য। রাজধানীতে ধানের শীষের পক্ষে মিছিল। বিএনপির চাপে একই দিনে নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিযোগ জামায়াতের, জুলাই সনদ নিয়ে অনেক কিছু অস্পষ্ট, বাস্তবায়ন নিয়ে সন্দিহান এনসিপি। আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক, বলেছেন প্রধান উপদেষ্টা। দিলেন ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা।
জুলাই সনদ নিয়ে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান রাজনৈতিক, বিশ্লেষকদের অভিমত। বললেন নির্বাচন পেছানোর সুযোগ কম। পেঁয়াজের বাজার এখনো চড়া, ফের বাড়তি সব ধরনের সবজির দাম। স্থিতিশীল মুরগির বাজার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।